১৯ শতকের বাংলা সাহিত্যের এক অসাধারণ আখ্যান নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যাকে বলে কালজয়ী উপন্যাস ইন্দিরার কয়েকটি পরিচ্ছেদ। হ্যাঁ, আমরা মূলত একাদশ থেকে পঞ্চদশ পরিচ্ছেদ এই অংশটার গভীরে যাব। গল্পটা এমন একটা জায়গা থেকে শুরু হচ্ছে যেখানে মূল চরিত্র ইন্দিরা সে তো ডাকাতের হাত থেকে পালিয়ে স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখন সে কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, কুমুদিনী নামে এক পাচিকার ছদ্মবেশে। ঠিক, রমনবাবুর বাড়িতে। আমাদের আজকের এই আলোচনার মূল ফোকাসটা থাকবে কিন্তু ইন্দিরা চরিত্রটার ওপর। আমরা দেখব সে কিভাবে ওই মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে, কিভাবে চটজলদি বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলেছে, আর সেই সময়ের কঠিন সামাজিক পরিকাঠামোয় দাঁড়িয়ে নিজের ভাগ্যটা ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে। চলুন তাহলে এই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই একটা দারুণ উত্তেজনা। রমনবাবুর বাড়িতে একটা ভোজের আয়োজন, আর রান্নার দায়িত্বে আমাদের ইন্দিরা কুমুদিনী। কিন্তু সে জানে না যে অতিথি কে আসছে। এখানেই তো প্রথম নাটকীয় মুহূর্তটা তৈরি হয়, তাই না? যখন সে ঘোমটার আড়াল থেকে অতিথিকে দেখে। একদম। আর এই ঘুমটা বা অবঘুণ্টনটা, এটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতীক। এটা শুধু লজ্জার আবরণ না। এটা তাকে এক ধরনের আড়াল দিচ্ছে। হ্যাঁ, সে আড়ালে থেকে সবকিছু পর্যবেক্ষণ করার একটা দারুণ সুযোগ পাচ্ছে। বঙ্কিমচন্দ্র তো লিখছেন, ঘুমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না। অর্থাৎ এই ঘুমটার আড়াল থেকেই ইন্দিরা তার ব্যক্তিত্ব আর কৌতূহলটা প্রকাশ করছে। আর সেই অতিথি যুবক পুরুষতে, সেও কিন্তু ইন্দিরার এই চোরা চাহনি ঠিক ধরে ফেলে, আর একটা মৃদু হাসে। এই সামান্য চাহনি আর হাসির বিনিময়টাই যেন পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। ঠিক তাই। আর এরপরই দিয়েও সেই কাণ্ডটা ঘটে। হ্যাঁ, যা তার মানসিক অবস্থার পরিচয় দেয়। সে বিহবল হয়ে পুরো মাংসের বাটিটা অতিথির পাতে ঢেলে দেয়। এটা তো নিছক ভুল না। না না, এটা তার ভেতরের তোলপাড়ের বহিঃপ্রকাশ। সে এতটাই মুগ্ধ আর হতচকিত যে তার নিজের ওপর আর নিয়ন্ত্রণই নেই। কিন্তু আসল চমকটা তো তখনও বাকি ছিল। রান্নার প্রশংসা শুনে আর অতিথির কথাবার্তার ধরন দেখে ইন্দিরার মনে একটা সন্দেহ জাগে। হ্যাঁ, আর যখন অতিথি তার দেশের বাড়ির কথা জিজ্ঞেস করে, তখন সে একটা মিথ্যার আশ্রয় নেয়। কেন কেন সে সত্যিটা বলে না? কারণ সে তখনও নিশ্চিত নয়। পরিস্থিতিটা কার জন্য খুব ঝুঁকিপূর্ণ। নিজের পরিচয়টা ফাঁস করার আগে সে একেবারে নিশ্চিত হতে চায়। তাই উপেন্দ্র যখন জিজ্ঞেস করে, তোমাদের বাড়ি কোথায় গা? ইন্দিরা উত্তর দেয়, কালাদিঘি। এটা একটা পরীক্ষামূলক চাল ছিল তাহলে। একদম। সে দেখতে চাইছে এই নামের প্রতিক্রিয়া কি হয়। আর প্রতিক্রিয়াটা তো ছিল অভাবনীয়। উপেন্দ্র চমকে উঠে জিজ্ঞেস করে, কোন কালাদিঘি? ডাকাতে কালাদিঘি? এই একটা প্রশ্নই তো। হ্যাঁ, এই প্রশ্নটাই ইন্দিরার মনে সন্দেহের বীজটা বুনে দেয়। আর ঠিক তারপরেই রমনবাবু যখন তাকে উপেন্দ্রবাবু বলে ডাকেন, তখন ইন্দিরার কাছে সব পরিষ্কার হয়ে যায়। এই সেই স্বামী যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। এই মুহূর্তটাতেই ইন্দিরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। হ্যাঁ, আর সে কিন্তু কান্নাকাটি বা আবেগের বশে ছুটে যায় না। বরং সে খুব রিশ্লেষ মাথায় ভাবে, সে লিখছে, যদি বিধাতা হারাধন মিলাইয়াছে তবে ছাড়া হইবে না, বালিকার মতো লজ্জা করিয়া সব নষ্ট না করি। এই একটা বাক্যেই আমরা ইন্দিরার চরিত্রের অসাধারণ দৃঢ়তার প্রথম আভাসটা পাই। হ্যাঁ, সে পরিস্থিতির শিকার হয়ে বসে থাকার পাত্রী নয়, সে একজন যোদ্ধা। তাহলে উপেন্দ্রকে চিনে ফেলার পর ইন্দিরার মনে প্রথম কি চিন্তা আসে? সে কি সাথে সাথে নিজেকে প্রকাশ করার কথা ভাবে, নাকি অন্য কিছু? সেটাই তো গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড়। সে কিন্তু আবেগতাড়িত হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেয় না। সে বুঝতে পারে সরাসরি পরিচয় দিলে হিতে বিপরীত হতে পারে। তাই সে একটা পরোক্ষ পথ বেছে নেয়। আর সে প্রথমে দাসী হারানিকে কাজে লাগাতে চায়। হ্যাঁ, উপেন্দ্রর মনের কথা জানার জন্য। কিন্তু হারানিকে বেঁকে বসে। সে ইন্দিরার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে। তার কথাগুলো যেন সেই সময়ের সমাজের প্রতিচ্ছবি। একদম। হারানি যখন গম্ভীরভাবে ইন্দিরাকে বলছে, ছি দিদি ঠাকুরুন, তোমার এরোগ আছে তা জানিতাম না, তখন সে আসলে সমাজের নৈতিক প্রহরীর ভূমিকাটা পালন করছে। একজন আশ্রিতা নারী, তার পক্ষে একজন পুরুষের প্রতি আগ্রহ দেখানোটা ছিল একটা কলঙ্ক। অকল্পনীয় কলঙ্ক। হারানি তো টাকা ছুঁড়ে ফেলে দেয়, কারণ এই কাজটা তার কাছে পাপ। এটা আমাদের মনে করিয়ে দেয় ইন্দিরা কতটা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছে। কিন্তু এরপরই তো গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে।
আমি তো ভেবেছিলাম এটা মহজ একটা কাকতালীয় ঘটনা, কিন্তু জানা যায় পুরো ব্যাপারটাই সাজানো ছিল। রমনবাবুর স্ত্রী সুভাষিনী আর রমনবাবু মিলেই এই ভোজের আয়োজন করেছিল। ভাবা যায় সুভাষিনীর এই পরিকল্পনা তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবাটাই কঠিন। এক্কেবারে। আর এখানেই তো উপন্যাসের গভীরতা। এটা শুধু প্রেম বা বিচ্ছেদের গল্প না, এটা নারীদের মধ্যকার একটা অটুট বন্ধনের গল্প। সুভাষিনী যখন হাসতে হাসতে ইন্দিরাকে বলছে, আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে, আমরা যাই আকাশে ফাঁদ পাততে জানি, তাই তোমার আকাশের চাঁদ ধরে এনে দিয়েছি। এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি এই দুই নারীর বন্ধুত্ব কতটা গভীর। সুভাষিনীর এই পরিকল্পনা প্রমাণ করে যে সামাজিক বিধিনিষেধের মধ্যেও নারীরা একে অপরের জন্য একটা নিজস্ব জগৎ তৈরি করতে পারত। আমি তো সুভাষিনীর বুদ্ধির প্রশংসা না করে পারি না। সেই ঝাঁটা দিয়ে মারার অভিনয়, সে তো সরাসরি হারানিকে হ্যাঁ বলতে পারছে না। হ্যাঁ, কারণ তাতে তার নিজের সম্মানহানি হবে। এটা আমার সবচেয়ে প্রিয় অংশগুলোর একটা, কারণ এখানে কথার চেয়ে ইঙ্গিতের জোর অনেক বেশি। সুভাষিনী ঝাঁটা নিয়ে হারানিকে তাড়া করছে, কিন্তু হারানি ঠিক বুঝে নিচ্ছে যে এর মানেটা আসলে কি। ঠিক, সে পরে ইন্দিরাকে এসে বলছে, বৌদিদি তখন ঝাঁটা তোলে, তখন তার ঠোঁটের কোণে একটু হাসি দেখেছিলাম। এই ছোট্ট দৃশ্যটা তাদের মধ্যকার বোঝাপড়ার গভীরতা আর সেই সময়ের নারীদের যোগাযোগের অভিনব উপায়গুলো তুলে ধরে। আর ইন্দিরার লেখা সেই ছোট্ট চিঠিটা, মাত্র কয়েকটা লাইন, আমি আপনাকে মন প্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? আর শেষে নিজের পরিচয় দিচ্ছে সেই পাচিকা বলে। কি অসাধারণ সাহস! শুধু সাহস নয়, এটা তার বুদ্ধিমত্তারও পরিচয়। সে কিন্তু ইন্দিরা বা স্ত্রী হিসেবে লিখছে না, লিখছে পাচিকা হিসেবে। কারণ উপেন্দ্রের মনে ছাপ ফেলেছে ওই পাচিকা, ইন্দিরা নয়। সে খুব সচেতনভাবে এই পরিচয়টা ব্যবহার করছে। আর এরপর সুভাষিনীর ইন্দিরাকে সাজিয়ে দেওয়ার দৃশ্যটাও খুব গুরুত্বপূর্ণ। সে তাকে স্বামীর মন জয় করার পরীক্ষা দেওয়ার জন্য যেন প্রস্তুত করছে। ওই সাজানোর দৃশ্যটা সত্যি খুব মর্মস্পর্শী। সুভাষিনী নিজের দামি গয়না পরাতে চায়, কিন্তু ইন্দিরা রাজি হয় না, কারণ সে নিজের পরিচয়ে স্বামীর মন জয় করতে চায়, অন্যের গয়না দিয়ে নয়। ঠিক তখন সুভাষিনী তাকে মল্লিকা ফুলের গয়না পরিয়ে দেয় আর নিজের টাকায় কেনা একজোড়া সোনার ইয়ারিং দিয়ে বলে, এ পরিলে আমাকে তুমি মনে করিবে। কি জানি ভাই, আজ বই তোমার সঙ্গে যদি দেখা না হয়। এই মুহূর্তটা তাদের বন্ধুত্বের গভীরতাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এটা শুধু সাজানো নয়, এটা একজনের আরেকজনকে মানসিক শক্তি যোগান দেওয়া। আচ্ছা, উপেন্দ্র যে অসুস্থতার ভান করে থেকে গেল, এটা তো সুভাষিনীর পরিকল্পনারই অংশ ছিল। কিন্তু ইন্দিরা যখন তার ঘরে ঢুকল, সে তো জানত না উপেন্দ্র তাকে কি চোখে দেখবে। সেই মুহূর্তের মানসিক চাপটা নিশ্চয়ই সাংঘাতিক ছিল। সাংঘাতিক তো বটেই। একদিকে বহু বছর পর স্বামীকে কাছে পাওয়ার আনন্দ, অন্যদিকে নিজের পরিচয় গোপন রাখার যন্ত্রণা। আর প্রত্যাখ্যাত হওয়ার ভয়। হ্যাঁ, এই জটিল মানসিক অবস্থা নিয়ে এসে উপেন্দ্রর ঘরে ঢোকে। আর ঢুকেই একটা বড় ধাক্কা খায়। উপেন্দ্র তাকে একজন কুলটা বা দুশ্চরিত্রা নারী ভেবে খুব কঠোর কথা বলে। উপেন্দ্রর কথাগুলো, আমি তো তোমাকে ডাকি নাই, তুমি আপনি আসিয়াছ, তবে কাঁদ কেন? এই কথাগুলো তো ছুরির ফলার মতো। ইন্দিরা যে আশা নিয়ে গিয়েছিল তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। হ্যাঁ, এবং এই ভুল বোঝাবুঝিটা ইন্দিরার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। সে বুঝতে পারে তার স্বামী তাকে চিনতে তো পারেইনি, বরং তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। বঙ্কিমচন্দ্র এখানে দেখাচ্ছেন একজন পুরুষের চোখে একজন অচেনা নারীর রাতের বেলা তার ঘরে আসাটা কতটা সন্দেহের উদ্রেক করতে পারে। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তো তখনও বাকি ছিল। ইন্দিরা যখন খুব কৌশলে তার হারিয়ে যাওয়া স্ত্রীর প্রসঙ্গটা তোলে, তখন উপেন্দ্র যা উত্তর দেয় তা তো আরও ভয়াবহ। ভয়াবহ এবং তৎকালীন সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। উপেন্দ্র পরিষ্কারভাবে জানায় যে তার স্ত্রীকে এতদিন পরে খুঁজে পেলেও সে আর গ্রহণ করবে না। কারণ হিসেবে সে বলছে তাহার আর জাতি নাই বিবেচনা করিতে হইবে। এই জাতি শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এর মানে শুধু বর্ণ নয়, এর মানে সুচিতা, পবিত্রতা, সামাজিক সম্মান। অর্থাৎ ডাকাতরা তাকে তুলে নিয়ে গিয়েছিল, এতে ইন্দিরার কোনো দোষ না থাকলেও সমাজ এবং তার স্বামী মানে উভয়ের চোখেই সে অসুচি হয়ে গেছে। দোষটা যেন তারই। একদম। উপেন্দ্র এখানে কোনো খলনায়ক নয়, সে তার সময়ের পুরুষতান্ত্রিক সমাজেরই একজন প্রতিনিধি। তার কাছে সামাজিক নিয়মকানুন, বংশের সম্মান এগুলো একজন স্ত্রীর জীবনের চেয়েও বড়।
এই কথাগুলো শোনার পর ইন্দিরার সব আশা শেষ হয়ে যায়। সে বুঝতে পারে পরিচয় দিয়ে আর কোনো লাভ হবে না। এই চরম হতাশার মুহূর্তেই তো ইন্দিরা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেয়। স্বামীর পাশে বসেই সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে। হ্যাঁ, এবং লক্ষ্য করার মতো বিষয় হল এই সংকল্পটা সে একা চুপচাপ নিজের মনে করছে। এতক্ষণ সে অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এই মুহূর্ত থেকে সে গল্পের চালিকা শক্তি হয়ে ওঠে। এটা একটা নীরব বিপ্লবের মতো। সে প্রতিজ্ঞা করে, ইনি আমায় স্ত্রী বলিয়া গ্রহণ করিবেন, নচেত আমি প্রাণ ত্যাগ করিব। এই একটা বাক্যেই তার অসহায়তা ইস্পাত কঠিন সংকল্পে রূপান্তরিত হয়। সে ঠিক করে নেয় খেলার নিয়ম এবার সে নিজে তৈরি করবে। এই প্রতিজ্ঞার পরেই আমরা এক সম্পূর্ণ অন্য ইন্দিরাকে দেখতে পাই। সে আর অসহায় ক্রন্দনরতা নারী নয়, বরং পরিস্থিতির নিয়ন্ত্রক। তাহলে সে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করার পথে এগোয়? তার কৌশলটা কি ছিল? এখানে বঙ্কিমচন্দ্র একটা দারুণ মনস্তাত্ত্বিক খেলা দেখাচ্ছেন। ইন্দিরা বুঝতে পারে যুক্তি বা পরিচয় দিয়ে উপেন্দ্রকে জেতা যাবে না, তাকে জিততে হবে মন দিয়ে। তাই সে তার নারীসুলভ গুণাবলীকেই অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে ভাবছে, জগদীশ্বর আমাদিগকে যে সকল আয়ুধ দিয়াছেন, উভয়ের মঙ্গলার্থে তাহা প্রয়োগ করিব। অর্থাৎ সে সরাসরি বিদ্রোহ করছে না, বরং সমাজ তাকে যে নারীসুলভ বস্ত্রগুলো দিয়েছে, তার রূপ, তার লজ্জা, তার বুদ্ধি, সেগুলোকে সে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটাকে এক ধরনের সাবভার্সিভ ফেমিনিটি বা প্রচ্ছন্ন নারীবাদ বলা যেতে পারে। সে উপেন্দ্রকে কাছে আসতে দিয়েও দূরে সরিয়ে দেয়। সে হাসতে হাসতে বলে, আমি কুলটা নহি, অসৎ অভিপ্রায় কিছুই নাই। কিন্তু একই সাথে সে এমনভাবে নিজে চুল বাঁধে বা এমনভাবে তাকায় যা উপেন্দ্রকে আরও বেশি আকৃষ্ট করে। এটা একটা ক্যালকুলেটেড খেলা। আর উপেন্দ্র ক্রমশ সেই জালে জড়িয়ে পড়ছে। একটা সময় সে ইন্দিরার হাত ধরে ফেলে আর তার রূপের প্রশংসা করে বলে, মল্লিকা ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখিলাম। ইন্দিরা তখন কি করে? ইন্দিরা তখন আরও এক ধাপ এগিয়ে যায়। সে ধর্ম ও আত্মমর্যাদার কথা বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ভান করে। সে বলে, একদিনের সুখের জন্য আমি ধর্ম ত্যাগ করিব না। এই কথা শুনে উপেন্দ্র আরও মরিয়া হয়ে ওঠে। সে বুঝতে পারে এই নারী শুধু সুন্দরী নয়, চরিত্রবতীও। এই উপলব্ধি তাকে ইন্দিরার প্রতি আরও বেশি দুর্বল করে তোলে। আর তারপরেই তো সেই চূড়ান্ত মুহূর্তটা আসে। উপেন্দ্র তার পায়ে ধরে পথ আটকায়। ভাবা যায়, যে পুরুষ কিছুক্ষণ আগেই তাকে চরিত্রহীন বলে তিরস্কার করছিল, সেই এখন তার অনুগ্রহ প্রার্থী হয়ে পায়ে ধরেছে। ক্ষমতার ভারসাম্যটা তো পুরোপুরি ঘুরে গেছে। পুরোপুরি। উপেন্দ্র তাকে হৃদয়েশ্বরী করে রাখার শপথ নেয়, তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। ইন্দিরা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু সে এখানেই থেমে যায় না। তার আসল চালটা তো সে এর পরে খেলে। ঠিক, উপেন্দ্রের প্রস্তাবে রাজি হয়, সে তার বাসায় যায়। কিন্তু সেখানে পৌঁছেই ইন্দিরা একটা ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এটা তো অবিশ্বাস্য। উপেন্দ্র বাইরে থেকে অনুনয় করতে থাকে, কিন্তু ইন্দিরা দরজা খোলে না। এই চালটা ইন্দিরার বুদ্ধিমত্তার শিখর। সে উপেন্দ্রকে বুঝিয়ে দেয় যে সে সহজলভ্য নয়। সে বলে, যদি কালো এমনই ভালোবাসা দেখিতে পায়, তখন তোমার সঙ্গে আবার আলাপ করিব। আজ এই পর্যন্ত। সে ভালোবাসার পরীক্ষা নিতে শুরু করে। সে শুধু প্রেম আদায় করতে চায় না, সে সম্মান আদায় করতে চায়। আর এই পরীক্ষা একদিনের নয়। পরদিন সকালে যখন উপেন্দ্র আবার দরজায় আসে, ইন্দিরা দরজা খুলে তার হাত ধরে বলে, প্রাণনাথ, অষ্টাহা আমার সঙ্গে আলাপ করিও না, এই অষ্টাহ তোমার পরীক্ষা। 8 দিনের পরীক্ষা? হ্যাঁ, এই 8 দিনের প্রতীক্ষা উপেন্দ্রর ভালোবাসাকে আরও তীব্র করে তুলবে আর ইন্দিরার গুরুত্বকে প্রতিষ্ঠা করবে। সে প্রমাণ করতে চায় যে তার ভালোবাসা কোনো ক্ষণিক মোহ নয়। এই লড়াইটা শুধু স্বামীকে ফিরে পাওয়ার লড়াই নয়, এটা আত্মসম্মান এবং একজন নারী হিসাবে নিজের অধিকার পুনরুদ্ধারের লড়াই। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম তা এক কথায় অসাধারণ। ইন্দিরা চরিত্রটি শুধুমাত্র ভাগ্যের শিকার হয়ে থাকেনি। ডাকাতদের হাতে পড়া থেকে শুরু করে স্বামীর দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার চরম অপমান সবকিছুই তার বিরুদ্ধে ছিল। কিন্তু সে নিজের বুদ্ধি, সাহস এবং কৌশল দিয়ে প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে এসেছে। এই আখ্যান আমাদের দেখায় যে 19 শতকের কঠোর সামাজিক বিধিনিষেধের মধ্যেও একজন নারী
কিভাবে নিজের পরিচয় এবং অধিকারের জন্য লড়াই করতে পারে। সুবাসিনীর মতো বন্ধুর সাহায্য সে পেয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত লড়াইটা তাকে একাই লড়তে হয়েছে। একদম। ইন্দিরা প্রচলিত পুরুষতান্ত্রিক নিয়মকানুনের কাছে মাথা নত না করে সেই নিয়মগুলোকেই নিজের পক্ষে ব্যবহার করে নিজের ভাগ্য নিজেই তৈরি করে নিয়েছে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য থেকে যায়। যে সমাজে নারীদের কণ্ঠস্বর বা ক্ষমতা সরাসরি প্রকাশ করার সুযোগ প্রায়ই ছিল না, সেখানে ইন্দিরা যেভাবে নিজের রূপ, চাতুর্য এবং মনস্তাত্ত্বিক কৌশলকে ব্যবহার করেছে, যেখানে প্রচলিত অস্ত্র ব্যবহার না করে সমাজ দ্বারা নির্ধারিত নারীত্বের গুণাবলীকেই, যেমন রূপ, লজ্জা, কোমলতা, ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইন্দিরা কি তাহলে তার সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নারীবাদী চরিত্র? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।